Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। তো আজকে তোমাদের মোটামুটি ব্যাচের প্রথম ক্লাস। ওকে, তো প্রথম ক্লাস আমরা মোটামুটি আজকে আমরা জানবো যে আমাদের টার্গেট কি রয়েছে। মোটামুটি এখানে অনেকে রয়েছে যারা প্রথমবার কোনো কম্পিটিটিভ ইনস্টিটিউটে পড়ছো, আবার অনেকে রয়েছে মোটামুটি আগেও পড়েছো, এখন জিনিসটাকে একটু ঝালাই করে নিতে চাইছো। ডিফারেন্ট স্টুডেন্ট রয়েছে তোমরা, যারা কি করছো যে ডিফারেন্ট টাইপ অফ এক্সাম দিচ্ছ। কেউ WBCS এর জন্য ফোকাস করছো, কেউ পুলিশের জন্য ফোকাস করছো, কেউ আবার বিভিন্ন স্কুল সার্ভিস SLST-র জন্য প্রিপারেশন নিচ্ছ। সবাই বিভিন্ন রকম এক্সামের জন্য প্রিপারেশন প্রত্যেকে কিন্তু নিচ্ছ। কিন্তু একটা জিনিস আমরা দেখবো যে প্রত্যেকটা এক্সামের যে সিলেবাস হয় সেটা কিন্তু কম বেশি একই রকমের হয়। পার্থক্য কি হয় থাকে লেভেল অফ হার্ডনেস এর পার্থক্য। মানে কোনো এক্সামে কঠিন এক্সাম থাকে, কোনো এক্সামে কোশ্চেন থাকে একটু কঠিন, কোনো এক্সামে কোশ্চেন থাকে একটু সহজ। তো আমাদের পড়তে হবে কিভাবে, যে আমরা শুধুমাত্র একটা এক্সামের প্রিপারেশন দিলে তো আমরা সেটা কমপ্লিটলি সব এক্সামের জন্য তৈরি হতে পারবো না। তাহলে আমাদের পড়তে হবে একটা এমন কোর্স যেটা আমাদের প্রায় সমস্ত রকম এক্সামকে আমাদের সাপোর্ট করবে। সেই ধরনের একটা আমরা কোর্স করিয়ে থাকি যেটা হচ্ছে জেনারেল কম্বাইন্ড। মানে আমরা যদি WBCS এর জন্য প্রিপারেশন নিতে যাই, তখন আমরা দেখবো যে WBCS এর প্রিপারেশনের ক্ষেত্রে ম্যাথমেটিক্স রিজনিং এতটা বেশি লাগে না, করতে হয় কিন্তু খুব বেশি হার্ড লেভেলের আমরা না জানলেও চলবে। আমাদের জানতে হয় কি আর্টসের জেনারেল স্টাডিজ এর সাবজেক্ট গুলো, যেমন ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু ভাইটাল জায়গা ফলো করে। আবার যদি আমরা কোনো CGL এক্সাম দিতে চাই, অর্থাৎ সেন্ট্রালের যে স্টাফ সিলেকশন হয়, সেখানে যদি আমরা যাই তখন দেখবো সেখানে কিন্তু ম্যাথ রিজনিং একটা ভাইটাল জায়গা হয়ে থাকে। আবার যদি আমরা ব্যাংকিং এর এক্সামের কথা ভাবতে যাই, তখন কিন্তু ম্যাথ রিজনিং ইংলিশ প্রচন্ড ভাইটাল জায়গা হয়ে থাকে। তার মানে যদি এটা ভাবো যে একটা জায়গায় একটা প্রিপারেশন নিয়ে আমি যত পরীক্ষা হতে পারে সব তৈরি করে ফেলবো, সেটা কিন্তু কখনো সম্ভব নয়। আমাদের ফোকাস রাখতে হবে যে আমি যেই সিলেবাসটা পড়বো সেখানে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ এক্সাম আমি অ্যাটেন্ড করতে পারবো। দেখো আমাদের ছোটবেলা থেকে যখন HS পরীক্ষা দিয়ে এসেছি বা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছি, আমাদের কি টেন্ডেন্সি থাকে, 100-র 100 করতে হবে, 100-র 100 করলে তাহলে আমি হচ্ছে 100-র 100 পাবো, তাহলে সবাই আমাকে ভালো বলবে। এখানে আমাদের যে টার্গেট থাকবে সেটা কিন্তু কখনোই 100-র 100 টার্গেট কিন্তু থাকবে না। ওকে, আমাদের টার্গেট কিন্তু কখনোই 100-র 100 থাকবে না। আমাদের টার্গেট কত থাকবে, থাকবে একটা নাম্বার যেটাকে আমরা বলতে পারি কাট অফ। ওকে, আমাদের টার্গেট থাকবে একটা কাট অফ। 100 কিন্তু আমাদের কখনোই টার্গেট থাকবে না। তুমি যদি ভাবো যে আমি পরীক্ষায় 100-র 100 করবো, তাহলে কিন্তু কখনোই তুমি পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে না। আমাদের এখানে শিখতে হবে যে ছাড়তে আর ছাড়াটাও একটা কিন্তু বড় কাজ, যে এক্সামে আমি ছাড়বো কোন কোশ্চেন, ছাড়বো কোন কোশ্চেন ধরবো, এটা কিন্তু একটা ভাইটাল থাকে। মানে কোশ্চেন সিলেকশন কিন্তু একটা ভাইটাল রোল সবসময় কম্পিটিটিভ এক্সামে করে থাকে। সাপোজ তোমার কাছে তুমি অঙ্ক রয়েছে পরীক্ষা, কোনো পরীক্ষা অঙ্ক রয়েছে 50 ম্যাথস রয়েছে, 25 রিজনিং রয়েছে, 25 ইংলিশ রয়েছে। টাইম তোমাকে দিয়েছে 60 মিনিট, 1 ঘন্টা দিয়েছে। তুমি ভেবেছো 50টা অঙ্ক আছে, ও ফাটিয়ে দেবো আমি, 50টা অঙ্ক করে দেবো। কিন্তু অঙ্কগুলো দেখো তোমাকে একটু লেন্দি দিয়ে দিল,
তাহলে তুমি যদি লেন্দি অঙ্ক থাকে, তুমি প্রত্যেকটার জন্য যদি 2 মিনিট করে টাইম স্পেন্ড করো, যদি 2 মিনিট করে টাইম স্পেন্ড করো, তোমার মনে হয় যে তুমি পরীক্ষায় হচ্ছে কত পেতে পারো? দেখো, খুব বেশি হলে তুমি পরীক্ষায় তখন ক্যারি করবে কত, ধরো খুব বেশি হলে তুমি 40 বা 30, মানে 30 থেকে 40 তুমি ক্যারি করতে পারবে। এর থেকে বেশি কিন্তু তুমি ক্যারি করতে পারবে না। তার জায়গায় তুমি যদি 25টা ইংলিশ অ্যাটেন্ড করো, 25টা ইংলিশ অ্যাটেন্ড করো, তার মধ্যে থেকে যদি তুমি 23টা ঠিক করে দাও, 25টা রিজনিং অ্যাটেন্ড করলে তার মধ্যে থেকে তুমি 20টা ঠিক করে দিলে, আর এখানে ম্যাথ তুমি 50টা পারলেও সেই জায়গা থেকে তুমি 20 অথবা 15টা 20টা টাচ করলে, দেখো তোমার মার্কসটা তখন কোথায় গিয়ে দাঁড়াবে। তাহলে আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু নাম্বার অফ ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, এটা নয় আমি কি পারছি। ওকে, এই জন্য ম্যাথ পারলেও এক্সামে দেখতে হবে যে আমি সাফিসিয়েন্ট টাইম পাবো তো ম্যাথের জন্য। তাহলে আমাদের কিন্তু এক্সামে সবসময় মাথায় রাখবে, ম্যাথ কিন্তু একটা বেস জায়গা যেটা আমাদের সকলকেই শিখতে হবে, কিন্তু পরীক্ষা পাইয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু জেনারেল স্টাডিজ সব থেকে বড় জায়গায় কাজ করবে। কারণ পরীক্ষায় যে ম্যাথ থাকবে সেগুলো কম বেশি সবাই করবে, কারণ প্র্যাকটিস থাকবে, কিন্তু জেনারেল স্টাডিজ এর ইনফরমেশন কার কার মানে কতজনের মাথায় রয়েছে সেটা কিন্তু ভাইটাল এলাকার মধ্যে কাজ করবে। ওকে, সেই জন্য আমাদের জেনারেল স্টাডিজ এর উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। অবশ্যই আমরা ম্যাথ রিজনিং করব, ম্যাথ রিজনিং শিখবো, কিন্তু তার থেকেও বড় আমাদের কিন্তু জেনারেল স্টাডিজ এর উপর গুরুত্ব দিতে হবে। তো সবাই খাতা বের করো। তো খাতা বের করে আমি তোমাদের আজকে জেনারেল স্টাডিজ এর সিলেবাস সম্পর্কে বলবো, যে জেনারেল স্টাডিজ এর মধ্যে আমাদের কি কি পড়তে হবে এবং কি কি সাবজেক্ট আমাদের আসবে। ওকে, জেনারেল স্টাডিজ যেটা আমরা আলাদা আলাদা ভাবে পড়বো, তো তার মধ্যে ফার্স্ট যে সাবজেক্টটা আসবে সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি বা ইতিহাস। ওকে, ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদেরকে পড়তে হবে, যেটা আমরা ছোটবেলা থেকেই কম বেশি পড়েছি, সেটা হচ্ছে আমাদের ইতিহাস। তাহলে ইতিহাসের মধ্যে কি কি পড়তে হবে, ইতিহাসের মধ্যে কি আমরা আমাদের কিরকম ভাগ আমরা কম বেশি সবাই জানি। ইতিহাসকে আমরা মোটামুটি 3টে ভাগে ভাগ করে থাকি। একটা কি প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস। দেখো, এই তিনটে ইতিহাস বা হিস্ট্রিকে আমাদের কিন্তু পড়তে হবে। ওকে, খুব ভাইটাল, প্রত্যেকে কিন্তু খাতায় নোট ডাউন করবে। এই তিনটে হিস্ট্রিকে কিন্তু আমরা পড়তে হবে। আমরা আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবেই পড়বো, কিন্তু আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা বড্ড বেশি ভাইটাল আমাদের হয়ে যাবে, ইন্ডিয়ান হিস্ট্রি। কারণ এক্সামের ক্ষেত্রে যখন যাবে, হিস্ট্রি কিন্তু সবসময় একটা ভাইটাল এরিয়ার মধ্যে থাকবে। নেক্সট 2 নাম্বার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা দেখো, অনেকে কনস্টিটিউশন সম্পর্কে আইডিয়া রয়েছে, অনেকের আবার নেই। যদি কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে থাকো, তাহলে সে পল সায়েন্স বলে একটা চ্যাপ্টার পড়ে থাকবে। তো পল সায়েন্স চ্যাপ্টারটাই আমরা এখন বলে থাকি রাষ্ট্রবিজ্ঞান। সেই রাষ্ট্রবিজ্ঞান থেকেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা নেওয়া হয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা কিন্তু আমাদের একটু মনে হবে যে চ্যাপ্টারটা কেন পড়ছি, একটু টাফ লাগবে, কিন্তু এই চ্যাপ্টারের একটা সুবিধা কি জানো, এখান থেকে যে কোশ্চেন গুলো আসে এগুলো ডেফিনেট কোশ্চেন আসে, মানে ঘুরিয়ে ফিরিয়ে কোনো কোশ্চেন আসবে না। সোজা সাপটা তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি এই গণপরিষদ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল, গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। একদম বেসিক কোশ্চেন, যার মধ্যে কোনো ট্রিক বা ঘোরানোর কিছু নেই। এই জন্য ভারতের সংবিধান চ্যাপ্টারে আমাদের স্কোর করা সব থেকে ভালো, কিন্তু মনে রাখা সব থেকে কঠিন। ওকে, থার্ড যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, মানে ভারতের অর্থনীতি। এই চ্যাপ্টারটা অনেকের দেখবে মাথার উপর দিয়ে চলে যাবে, কারণ ভারতের অর্থনীতি চ্যাপ্টারটা অনেকের বললাম মাথার উপর দিয়ে চলে যাবে। কারণ কেন বলছি মাথার উপর দিয়ে চলে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কেউই সায়েন্স বলো আর্টস বলো যে কোনো জায়গায় পড়ি, আমরা কিন্তু অর্থনীতি চ্যাপ্টারটা পড়িই নি, কেউই পড়িনি। এখানে এসে আমাদের ভারতের অর্থনীতি বলে একটা চ্যাপ্টার পড়তে হবে, এবং এই চ্যাপ্টারটা সব থেকে বা এই ক্লাসটা সব থেকে বেশি বোরিং লাগবে।
কারণ এখানে বেশি বোঝার মতো কিছু নেই, বেশি ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। তাহলে তোমরা বলবে স্যার এই চ্যাপ্টার গুলো এত বোরিং আমরা কেন পড়বো? কিন্তু একটা কথা, এই চ্যাপ্টার গুলো থেকে যে কোশ্চেন গুলো আসবে সেগুলোই আমাদের একটা চাকরির জন্য আমাদের এলিজিবল করবে। ম্যাথ রিজনিং আমাদের এলিজিবল করবে না, আমাদের একটা জায়গায় পৌঁছে দেবে, কিন্তু এরা তোমাকে কাট অফ ক্লিয়ার করতে কিন্তু সাহায্য করবে সব সময়। ওকে, দেখো সবাই এটা লিখেছো? আমি যতটুকু সিলেবাস বললাম সবাই খাতায় নোট ডাউন করেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি তোমাদের এই তিনটে চ্যাপ্টার, আমি তোমার তিনটে সাবজেক্ট আমি তোমাদের পড়াবো। আমি তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসে কি কি পড়তে হবে, মধ্য ভারতের ইতিহাসে কি কি পড়তে হবে, আধুনিক ভারতের ইতিহাসে কি কি পড়তে হবে, তার সিলেবাস আমি তোমাদের আজকে দিয়ে দিচ্ছি। ওকে, দেখো তো প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম যে চ্যাপ্টার আমাদের পড়তে হবে সেটা হলো সিন্ধু সভ্যতা। ওকে, সবাই খাতায় নোট ডাউন করবে, যদি লেখা না হয় বলবে স্যার একটু আসতে বলুন, বা স্যার আরেকবার বলুন, আমি দেখাবো স্ক্রিনে। যদি কারো পেরিয়ে চলে যায় বা লেখা না হয় একটু আমাকে রেসপন্স করবে। ওকে, প্রথম যে সভ্যতার পড়বো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। যেখানে আমরা পড়বো ভারতের প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা, যেখানকার লোকেরা কি ধরনের জীবনযাপন লিড করত, সেখানে কোন কোন দেবতা বসবাস করত, প্রধান দেবতা কে ছিল, কি খাওয়া দাওয়া করতো, কোন নদীর তীরে বসবাস ছিল, বিভিন্ন কেন্দ্র, এইসব সম্পর্কে আমরা সিন্ধু সভ্যতায় পড়বো। নেক্সট চ্যাপ্টার পড়বো যেটা আমাদের সিন্ধু সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে যে সভ্যতা গঠিত হয়েছিল, যেটা ছিল একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা, সেটা হচ্ছে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা বা ভেদিক সিভিলাইজেশন। সেখানে আমরা পড়বো যে আর্যরা ভারতে এসে প্রথম ঋগ্বেদ লেখে, তারপর আস্তে আস্তে সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ লেখে। এছাড়া পুরাণ, উপনিষদ রয়েছে, সেগুলো রচিত হয়েছিল, কতগুলো সংখ্যায় ছিল, কি জানতে পারি সেই সময় দেবতারা কি কি ছিল এবং তারা কি কি ধরনের সমাজ লিড করত, সভা কি ছিল, সমিতি কি ছিল, এই সম্পর্কে আমরা বৈদিক সভ্যতায় পড়বো। ওকে, থার্ড চ্যাপ্টার আমরা পড়বো সেটা হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলন, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। দেখো থার্ড চ্যাপ্টার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলন। প্রতিবাদী ধর্ম আন্দোলন, প্রতিবাদী ধর্ম বলতে আমি কি বলি? প্রতিবাদী ধর্ম মানে যে বৈদিক সভ্যতার পরবর্তী সময়ে, আমি তোমাদের হিস্ট্রিটা আজকে গল্পের মতো ডিসকাস করে দেবো, একটু বুঝে নেবে, আমরা যদি লাস্টে টাইম থাকে সিন্ধু সভ্যতা শুরু করব আমরা। ওকে, তো প্রতিবাদী ধর্ম আন্দোলনে কি হয়েছিল, যে বৈদিক সভ্যতার পরবর্তী সময়ে কি হলো, যে ভারতে সমাজে বিভিন্ন কুসংস্কার দেখা দিল এবং লোকেরা সেই কুসংস্কার থেকে বেরোনোর জন্য চেষ্টা করলো। এবং সেই সময় প্রায় 63টা এরকম ধর্মের উদ্ভব হয়েছিল, যারা ব্রাহ্মণ্য ধর্ম বা হিন্দু ধর্মের কুসংস্কার বা গোড়ামির বিরুদ্ধে কাজ করেছিল। তাদের মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল বৌদ্ধ ধর্ম এবং তারপরে জৈন ধর্ম। সেটা সম্পর্কে আমরা পড়বো। এবার বৈদিক সভ্যতারই এটা পরবর্তী অংশ, এবং বৈদিক সভ্যতা এটা ছিল ধর্মীয় দিক, কিছু রাজনৈতিক দিক ছিল। সেই রাজনৈতিক দিক সম্পর্কে আমরা পড়বো চতুর্থ চ্যাপ্টার, যেটা হচ্ছে ষোড়শ মহাজন পদের উত্থান। ষোড়শ মহাজন পদের উত্থান, এই একটা চ্যাপ্টার পড়বো যেখানে আমরা মহাজন পদগুলো সম্পর্কে পড়বো। মহাজন পদ কি? মহাজন পদ বলতে বলা হয় যে প্রথমে বৈদিক সভ্যতায় মানুষরা কি করেছিল, বৈদিক সভ্যতায় মানুষরা আলাদা আলাদা ভাবে বসবাস করত, এবং শেষের দিকে কি হলো, তারা কি করলো, একসাথে বসবাস করে বিভিন্ন জায়গাকে দখল করে সেই জায়গায় বসবাস করা শুরু করলো। এইরকম ছোট ছোট জনপদ একসাথে মিলে মহাজনপদ গড়ে উঠেছিল, এবং যেগুলো আকারে বড় ছিল তাদেরকে আমরা ষোড়শ মহাজনপদ বলে থাকি। ওকে, ফিফথ চ্যাপ্টার আমরা পড়বো মৌর্য সাম্রাজ্যের উত্থান। এখানে আমরা পড়বো কিভাবে ষোড়শ মহাজন পদের পরবর্তী সময়ে যেটা নন্দ বংশ ছিল, ধননন্দ, ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য বিহারের পাটলিপুত্রে মৌর্য সাম্রাজ্যের উত্থান করলেন। এবং তারপরে আমরা বিন্দুসার সম্পর্কে জানবো, অশোক সম্পর্কে জানবো,
জানার পরে আমরা দেখব শেষ রাজা বৃহদ্রথকে পরাজিত করে পুষ্যমিত্র শুঙ্গ ডাইনেস্টি এস্টাবলিশ করলো। যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো সেটা হচ্ছে পরবর্তী মৌর্য সাম্রাজ্য, যেখানে আমরা পড়বো শুঙ্গ ডাইনেস্টি, কান্ন ডাইনেস্টি, চেদি ডাইনেস্টি, সাতবাহন ডাইনেস্টি, যেগুলো পরবর্তী মৌর্য সাম্রাজ্যে যাদের উত্থান হয়েছিল, যেটা আমাদের 6th চ্যাপ্টারে পড়বো। নেক্সট চ্যাপ্টারে আমরা পড়বো যে পরবর্তী মৌর্য সাম্রাজ্যে, মানে এই পরবর্তী মৌর্য সাম্রাজ্যে আমরা কুষাণদের সম্পর্কেও পড়বো। এরপর 7th চ্যাপ্টারে আমরা দেখবো যে কুষাণরা যখন পরাজিত হয়ে গেল, তাদেরকে পরাজিত করার পেছনে একজন বিখ্যাত ব্যক্তি ছিল এবং সেই ব্যক্তি ভারতকে আবার একটা সাম্রাজ্য গঠন করলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ছোট জায়গার উপরে বিস্তৃত ছিল। সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। এটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য, যেখানে আমরা প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত এদের সম্পর্কে জানবো। নেক্সট চ্যাপ্টারে আমরা পড়বো পরবর্তী গুপ্ত সাম্রাজ্য। এই পরবর্তী গুপ্ত সাম্রাজ্যে আমরা পড়বো প্রতিহার রাজাদের সম্পর্কে, চালুক্য রাজাদের সম্পর্কে, রাষ্ট্রকূট রাজাদের সম্পর্কে আমরা পরবর্তী গুপ্ত সাম্রাজ্যে পড়বো, যে তাদের কিভাবে গুপ্ত সাম্রাজ্যের সামন্ত থাকা অবস্থায় তারা কিভাবে উত্থান হলো এবং কিভাবে বিভিন্ন জায়গা দখল করে তারা নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছিল, যেটা আমরা পরবর্তী গুপ্ত সাম্রাজ্যতে পড়বো। 9th চ্যাপ্টারে আমরা পড়বো আদি মধ্যযুগের বিভিন্ন রাজবংশ। আদি মধ্যযুগের রাজবংশ বলতে আমরা এখানে পড়বো বাংলায় পাল রাজা, সেন রাজাদের সম্পর্কে, এছাড়া যে পরবর্তী রাষ্ট্রকূটদের সম্পর্কে, এবং এখানে পল্লব রাজাদের সম্পর্কে জানবো, এবং মধ্যযুগের পূর্ববর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আমরা আদি মধ্যযুগের বিভিন্ন রাজবংশ চ্যাপ্টারে পড়বো, যেখানে আমরা গোপাল সম্পর্কে জানবো, লক্ষণ সেন বংশের মধ্যে লক্ষণ সেন সম্পর্কে জানবো, বল্লাল সেন সম্পর্কে জানবো, যেটা আমাদের আদি বৈদিক যুগের শেষ চ্যাপ্টারের মধ্যে পড়বে। ওকে, দেখো আদি পুরোটা লিখেছো, 9টা চ্যাপ্টার আমি বললাম, 9টা চ্যাপ্টার সবার মোটামুটি লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, দেখো কারো যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। ওকে, কারো যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, রেড হাইলাইটটা কি সমস্যা হচ্ছে? আমি তাহলে এটা হোয়াইট করে দেবো। না স্যার, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট দেখো আমরা মধ্যযুগের ইতিহাস সম্পর্কে জানবো। কোনো কিছু অসুবিধা হলে জানাবে, ওকে? কারণ আমি তো বুঝতে পারছি না, তোমরা একটু জানিয়ে দেবে স্যার এই সমস্যা হচ্ছে, এটা এই কালারটা দেখতে পাচ্ছি না, একটু জানিয়ে দেবে। ওকে, দেখো মধ্যযুগের ইতিহাসের মধ্যে প্রথম আমরা জানবো সেটা হচ্ছে ওকে, মধ্যযুগের ইতিহাসের মধ্যে প্রথম আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে প্রাক সুলতানি যুগ। জানবো সুলতানি যুগ বা প্রাক সুলতানি যুগ, যে কোনো সুলতানি যুগে লিখে রাখো। অর্থাৎ এখানে আমরা পড়বো দিল্লি সুলতানি সম্পর্কে জানবো, দিল্লি সুলতানির মধ্যে কিভাবে দিল্লি সুলতানি এস্টাবলিশ হওয়ার পরে প্রথমে আমরা সুলতানি যুগের প্রথমে আমরা দেখবো যে কিভাবে দিল্লি সালতানাত শুরুর সময়ে সেই দিল্লি সালতানাতের মধ্যে প্রথমে আমরা মামুদ সম্পর্কে জানবো, তারপরে মোহাম্মদ ঘুরি সম্পর্কে জানবো, তারপর আমরা জানবো আমাদের দাস বংশ, দাস ডাইনেস্টি, খলজি ডাইনেস্টি, তো সৈয়দ ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি, লোদি ডাইনেস্টি, এগুলো আমরা দিল্লি সুলতানি চ্যাপ্টারে পড়বো। নেক্সট চ্যাপ্টারে আমরা পড়বো মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যে আমরা পড়বো কি জিনিস, যে বাবর সুলতানি যুগের শেষ রাজা, যেটা লোদি বংশের শেষ সম্রাট, যেটা ইব্রাহিম লোদিকে পরাজিত করে 1526 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের অবসান ঘটিয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন বাবর। এবং সেটা দেখো চললো কতদূর অবধি, ঔরঙ্গজেবের সময় অবধি চললো। ওকে, যেটা আমাদের আধুনিক যুগের সূচনা বলে থাকি। এর মাঝে এই 1 আর 2 এর মাঝে কিছু চ্যাপ্টার থাকবে যেগুলোকে আমি 2 নাম্বার দিতে চাইছি না, একটু ছোটভাবে পড়তে হবে। সেটা হচ্ছে কি বাংলার শাহ ডাইনেস্টি, শাহ সাম্রাজ্য, মানে কি ইলিয়াস শাহ, হুসেন শাহ, এরকম ডাইনেস্টি সম্পর্কে কিছু আমরা পড়বো। ইলিয়াস শাহ, হুসেন শাহ, এইসব শাহ ডাইনেস্টি সম্পর্কে পড়বো। এছাড়া আমরা আরো কি কি জিনিস পড়বো
যে বাংলার শাহ ডাইনেস্টি, এছাড়া আমরা পড়ব বিজয়নগর ও বাহামনি সাম্রাজ্য, পড়ব বিজয়নগর আর বাহামনি, এই দুটো রাজ্য যেগুলো দক্ষিণ ভারতে গঠিত হয়েছিল আমাদের মোহাম্মদ বিন তুগলকের সময়ে এদের অবসান ঘটে, মানে এরা তৈরি হয়েছিল এবং যারা কিন্তু বহুদিন রাজত্ব করে গেছে। এদের সম্পর্কে খুব বেশি ইনফরমেশন আমাদের জানতে হবে না, যতদূর লাগবে আমি তোমাদের আলাদা আলাদা করে করিয়ে দেবো। এই জন্য বাংলার শাহ ডাইনেস্টি, বিজয়নগর, বাহামনি সাম্রাজ্য, কিছু কিছু ছোট ডাইনেস্টি পড়বো যেগুলো হচ্ছে কলচুরি, গঙ্গ, এই ডাইনেস্টি গুলো থেকে বেশি কিছু পড়তে হবে না। আমি শুধু এইগুলো কোন কোন জায়গায় অবস্থান করত, শ্রেষ্ঠ শাসক কে ছিল, 3-4টা পয়েন্ট করে আমি বলবো। এই জন্য এটাকে আমি আলাদা করে কোনো চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করছি না, যেগুলো খুব বেশি পরীক্ষায় আসে না, কিন্তু আমরা টোটালি এগুলোকে নেগলেক্ট করেও যেতে পারবো না এবং টোটালি ডিটেলস পড়ারও আমাদের দরকার হয় না। যতটা প্রয়োজন হবে সেটা আমি এই জায়গায় পড়াবো। ওকে, এবং মুঘল সাম্রাজ্যের পরে যেটা আমরা লাস্ট মধ্যযুগের সুলতানি ভারতে জানবো সেটা হচ্ছে ভক্তিবাদ এবং সুফিবাদ। পড়বো ভক্তিবাদ এবং সুফিবাদ। মোটামুটি এই তিনটেকে আমরা মধ্যযুগের ভারতের ইতিহাসের মধ্যে দিয়ে থাকি। ওকে, এই ছোট বাংলার শাহী ডাইনেস্টি, কাশ্মীরের সম্পর্কে পড়বো, শুধু কিছু কিছু। জয়নুল আবেদিন বলে একজন রাজা ছিল, তাকে কাশ্মীরের আকবর বলা হয়। এরকম 2-4টে ইনফরমেশন আমরা পড়বো, এর বেশি আমাদের লাগবে না। ওকে, নেক্সট দেখো আমরা আধুনিক ভারতের ইতিহাসে চলে যাব। আধুনিক ভারতের ইতিহাসে প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভারতে ইউরোপীয়দের আগমন। দেখবো প্রথমে পর্তুগিজরা ভারতে এসেছিল। পর্তুগিজরা ভারতে আসার পর কি করেছিল, আস্তে আস্তে তাদেরকে ফলো করে ইংরেজ, ডাচ, ফরাসি সবাই ভারতে আসা শুরু করে এবং তারা এসে কি করে, ভারতে বাণিজ্য করার উদ্দেশ্যে এলো, ভারতে সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে। সেটা আমরা পড়বো। এখানে পড়বো পরবর্তী মুঘল সাম্রাজ্য, যেখানে আমরা দেখবো ঔরঙ্গজেবের পরে প্রথম বাহাদুর শাহ, ফারুক সিয়ার থেকে শুরু করে অন্যান্য যেসব মুঘল সম্রাটরা রয়েছে তাদের সময়, বলো, ওকে, তাদের সময়ে কিভাবে ইংরেজরা আমাদের এখানে এস্টাবলিশ করলো বা সাম্রাজ্য বিস্তার করলো, বাণিজ্য করতে এসে, সেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। এটা আমরা কিন্তু মুঘল সাম্রাজ্য চ্যাপ্টারে পড়বো না, এটা আমরা পরবর্তী মুঘল সাম্রাজ্য, আমরা কিন্তু আধুনিক এই ইউরোপীয়দের ভারতের আগমনের সাথে পড়বো, কারণ দুটো ছিল সমসাময়িক, এই কারণে। ওকে, নেক্সট এখানে আমরা জানবো আঞ্চলিক শক্তির উত্থান। বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, মারাঠা, পাঞ্জাব। দেখো, এই আঞ্চলিক শক্তির উত্থানের মধ্যে আমরা জানবো যে বাংলায় কিভাবে উত্থান হয়েছিল, নবাবী উত্থান আমরা পড়বো। হায়দ্রাবাদের নিজাম উল মুলক কিভাবে হায়দ্রাবাদ নগরটাকে তৈরি করলো। অযোধ্যায় কিভাবে সাদাত খান অযোধ্যায় সাম্রাজ্য তৈরি করলো। মহীশূরে কিভাবে টিপু সুলতান সাম্রাজ্য স্থাপন করলো এবং সেগুলো প্রত্যেকটাই কিভাবে ইংরেজদের সাম্রাজ্যভুক্ত হলো। মারাঠাদের মধ্যে শিবাজি পড়বো এবং শিবাজি পেশোয়া তারা কিভাবে ধীরে ধীরে বিলুপ্ত হলো, এবং শেষে আমরা পড়বো পাঞ্জাব, যেখানে আমরা বিভিন্ন শিখ গুরু রঞ্জিত সিং সম্পর্কে জানবো, যেটা আমরা পরবর্তী মুঘল সাম্রাজ্য আঞ্চলিক শক্তির উত্থানের মধ্যে পড়বো। এটা দেখো এই 1 নাম্বার চ্যাপ্টারের মধ্যে এটা আমরা টোটাল পড়বো, এটা আমাদের বড় চ্যাপ্টার আমাদের এখানে আসবে। ওকে, দেখো নেক্সট 2 নাম্বার চ্যাপ্টার আমরা পড়বো বিভিন্ন উপজাতি বিদ্রোহ। মানে উপজাতি কৃষক বিদ্রোহ বিভিন্ন দেখা দিয়েছিল, সে তার মধ্যে আমরা বলতে পারি কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। সেই বিদ্রোহগুলো সম্পর্কে আমরা কম বেশি ইনফরমেশন জানবো, কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, সেইগুলো আমাদের পরপর জানতে হবে।
3 নম্বরে আমরা জানবো এই বিদ্রোহগুলোকে একটু বড় সড়ো আকার হিসেবে ধারণ করেছিল, সেটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ। যেটা আমরা মহাবিদ্রোহ পড়বো 1857 সালে। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহ সম্পর্কে পড়বো, এবং তারই রেসপেক্টে 1818 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন হয়েছিল, তার ফলে যে ভারতের গভর্নর জেনারেল থেকে ভাইসরয় হয়েছিল এবং ব্রিটিশ ক্রাউনের হাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শাসন ব্যবস্থা পুরোপুরি ব্রিটিশদের হাতে চলে গেল, যেটা আমরা মহাবিদ্রোহের পরে পড়বো। নেক্সট চ্যাপ্টারে আমরা পড়বো বিভিন্ন ঔপনিবেশিক ভারতে বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলন, মানে যেখানে আমরা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্যোতিবা ফুলে, তাদের আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, তারপর প্রার্থনা সমাজ, মহাদেব গোবিন্দ রানাডে, এদের সম্পর্কে আমরা 4th ক্লাসে জানবো। ওকে, 5th ক্লাসে আমরা জানবো যে বিভিন্ন বিপ্লবী সংগঠন এবং কিছু বিখ্যাত ব্যক্তিত্ব। মানে বিপ্লবী সংগঠন বলতে এই যে যুগান্তর সমিতি, অনুশীলন সমিতি, এগুলো কে কে বিভিন্ন ভারতের বাইরে এইসব যে সমিতি গঠিত হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিল, এবং সেই নেতৃত্ব দেওয়ার সাথে সাথে কিছু বিখ্যাত ব্যক্তি, গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, বাল গঙ্গাধর তিলক, এদের সম্পর্কে আমরা জানবো, কিছু বিখ্যাত ব্যক্তিত্ব। নেক্সট আমরা একটা বড় ফেজে ঢুকবো, যেখান থেকে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্রকৃত সূচনা আমরা বলে থাকি। সেটা কি? জাতীয় কংগ্রেস গঠন এবং বিভিন্ন অধিবেশন। আমরা দেখবো ভারতের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস গঠন হয়েছিল কোন পরিপ্রেক্ষিতে, এবং সেই সময় তার যে বিভিন্ন অধিবেশন গুলো হয়েছিল, প্রত্যেকটা অধিবেশনের মধ্যে কোন কোন গুরুত্ব অধিবেশন ছিল, সেগুলো সম্পর্কে আমরা জানবো, এবং সেই সব অধিবেশন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই জাতীয় কংগ্রেস গঠনের অধিবেশনের এই চ্যাপ্টারটা কিন্তু হিস্ট্রিতে সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার। এখান থেকে পরীক্ষায় মাস্ট কোশ্চেন আসে, প্রত্যেক চ্যাপ্টারের মধ্যে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এটা চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার আমরা পড়বো ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায়, মহাত্মা গান্ধীর আবির্ভাব। এখানে প্রথম পর্যায়ে আমরা দেখবো যে মহাত্মা গান্ধী 1915 খ্রিস্টাব্দে সাউথ ইন্ডিয়া থেকে, দক্ষিণ ভারত থেকে ভারতে এসেছিলেন, এবং এসেছিলেন গোপাল কৃষ্ণ গোখলের অনুরোধে। আসার পরে তিনি ভারতের রাজনীতিতে তার যে অবদানগুলো রেখেছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো এখানে। অর্থাৎ এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কি কি ঘটনা ঘটেছিল এবং মহাত্মা গান্ধীর প্রয়োজনীয়তা কি দেখা দিয়েছিল ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে, সেটা আমরা 7th ক্লাসে পড়বো। নেক্সট ক্লাসে আমরা পড়বো গান্ধী যুগ। প্রথম খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন। মানে গান্ধীজির নেতৃত্বে প্রথম একটা বড় আন্দোলন হলো কি অসহযোগ আন্দোলন, যেটা আমরা জানবো খিলাফত আন্দোলনের সঙ্গে যেটাকে মার্চ করা হয়েছিল, এবং এইটা আমরা প্রথম গান্ধী এরার ফার্স্ট চ্যাপ্টারে পড়বো, এবং তার পরিপ্রেক্ষিতে আরো ইনফরমেশন আমরা পড়বো। তার সাথে সাথে বাকিরা কিভাবে মানে এগুলোকে অ্যাকসেপ্ট করেছিল সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। নেক্সট আমাদের পড়তে হবে গান্ধী যুগ দ্বিতীয়, আইন অমান্য আন্দোলন ও লবণ সত্যাগ্রহ। যেখানে আমরা দেখবো যে লবণ সত্যাগ্রহ হলো যেখান থেকে আমরা আইন অমান্য আন্দোলন ভারতে মহাত্মা গান্ধীর সময়ে হলো, এবং তারই পরিপ্রেক্ষিতে যে আরো কিছু ঘটনা সেগুলো আমাদের জানতে হবে। নেক্সট পড়বো গান্ধী যুগ।
তৃতীয়, ভারত ছাড়ো আন্দোলন, ক্রিপস মিশন, ওয়াভেল পরিকল্পনা, ক্যাবিনেট মিশন, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। থার্ড গান্ধী এর 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের পরিকল্পনা নিলেন মহাত্মা গান্ধী। তারই পরিপ্রেক্ষিতে ক্রিপস মিশন ভারতে এলো 1942, ওয়াভেল পরিকল্পনা 1945 এবং অ্যাটলাস ক্যাবিনেট মিশন 1946-এ ভারতে আসে এবং তারই পরিপ্রেক্ষিতে ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল। ওকে, দেখো হিস্ট্রি সিলেবাস সম্পর্কে কারো কোনো ডাউট থাকলে বা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করে নাও, বলো। আমাদের মোটামুটি হিস্ট্রির সিলেবাস এতটাই পড়তে হবে আমাদেরকে। কারো কোনো জিজ্ঞেস করার আছে, কোনো কোশ্চেন জিজ্ঞেস করে নাও। সবাই ক্লিয়ার তাহলে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের ইউরোপের ইতিহাস যুক্ত হবে না? একদম না, ইউরোপের ইতিহাস আমাদের এখানে পড়তে হবে না। ইউরোপের ইতিহাস লাগবে কাদের? যারা ডব্লিউবিসিএস এর অপশনাল পেপার যারা রয়েছে তাদেরকে ইউরোপের ইতিহাস পড়তে হবে। না হলে প্রিলিমিনারি, মেন্স বা অন্যান্য কোনো এক্সামে ইউরোপের ইতিহাস আমাদের পড়তে হয় না। স্যার স্কুল সার্ভিসও ইন্ডিয়ান বলো। হিস্ট্রি থাকে স্যার? স্কুল সার্ভিসেও তোমাদের হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে। ওকে স্যার। ঠিক আছে, আমাদের ইউরোপিয়ান হিস্ট্রি সেভাবে পড়তে হয় না, শুধুমাত্র যারা ডব্লিউবিসিএস মেন, ডব্লিউবিসিএস এ যারা অপশনাল পেপার দেবে তাদেরকে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হবে, না হলে পড়ার কোনো দরকার নেই। বলো, আর কারো কোনো জিজ্ঞাসা? আচ্ছা, তাহলে আমি হচ্ছে নেক্সট তোমাদের সংবিধান সিলেবাসটা বলে দিই। ওকে, ভারতের সংবিধান। সংবিধানের সিলেবাসটা তোমাদের বলে দিচ্ছি কি কি আমাদেরকে পড়তে হবে। দেখো, প্রথম লেখো সংবিধানের মধ্যে, ফার্স্ট লেখো সংবিধানের ঐতিহাসিক পটভূমি, যেটাকে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলবো। মানে সংবিধান রচনার ক্ষেত্রে যে বিভিন্ন আইন, কোন কোন আইনের মাধ্যমে ভারতের সংবিধান গঠিত হলো এবং সেই সংবিধানগুলো কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আইনের মাধ্যমে গঠিত হলো। আমরা এখানে চার্টার অ্যাক্ট পড়বো, বিভিন্ন পরিষদ আইন পড়বো, এগুলো সম্পর্কে আমরা কিন্তু পড়বো, যেটা সংবিধানের ঐতিহাসিক পটভূমির মধ্যে পড়ে। নেক্সট চ্যাপ্টার আমরা পড়বো গণপরিষদ গঠন এবং তা ভারতের সংবিধান গ্রহণ। দুটো ইএফটি করে দিবি, ও খুশি হয়ে যাবে। যেটার মাইক অন আছে মিউট করবে। আচ্ছা, সংবিধান গঠন এবং গণপরিষদ গঠন এবং ভারতের সংবিধান গ্রহণ, যেটা আমরা দেখবো। সংবিধান গঠন হয়েছিল এই গণপরিষদ, এই যে ক্যাবিনেট মিশন আমি হিস্ট্রিতে বললাম, এই জন্য এই দুটো চ্যাপ্টার যদি পড়ার সময়ে আমরা এই মডার্ন হিস্ট্রির অনেকটা পার্ট আমরা পড়ে নেব। এই যে ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলন, ওয়াভেল পরিকল্পনা, এগুলো সম্পর্কে আমরা হিস্ট্রিতে শেষে পড়ার আগে সংবিধানের এই ফার্স্ট চ্যাপ্টার গুলোতে আমরা কিন্তু পড়ে নেব। এই জন্য এই জায়গার সংবিধানের ফার্স্ট জায়গাটা যদি ভালো করে পড়ে নি, হিস্ট্রির এই জায়গাটা পড়তে গেলে খুব সহজ মনে হবে, কারণ অলরেডি আমাদের পড়া থাকবে। ওকে, নেক্সট চ্যাপ্টার আমরা পড়ব ভারতীয় সংবিধানের উৎস ও প্রস্তাবনা। যে ভারতের যে সংবিধান রয়েছে সেটা কি বিভিন্ন দেশের সংবিধানকে কালেক্ট করে, সংবিধানের ইনফরমেশন কালেক্ট করে ভারতের সংবিধান গঠন করা হয়েছে। মানে যে রাশিয়া থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে, গ্রেট ব্রিটেন থেকে কিছু জিনিস, সমস্ত জায়গা থেকে আলাদা আলাদা ভাবে এরকম জিনিস নেওয়া হয়েছে। এর ফলে এই জন্য আমরা ভারতের সংবিধানকে এ ব্যাগ অফ বরোয়িং বলে থাকি, এবং সেগুলো কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। প্রস্তাবনা, যেটাকে প্রিয়াম্বেল বলে থাকি, সেটা কি জিনিস? আমরা যখন সরকারি বই খুলি দেখবে তখন প্রথম পেজে একটা লেখা থাকে, আমরা ভারতের জনগণ
বা উই দ্য পিপল অফ ইন্ডিয়া এই ধরনের কিছু বক্তব্য লেখা থাকে, সেটাকে আমরা বলি প্রস্তাবনা, যেটাকে আমরা সংবিধানের মূল অংশ বলি না, একটা সামারি বলে থাকি। ওকে, যেটা সম্পর্কে আমরা ডিটেলসে আমরা চ্যাপ্টার যখন পড়াবো জানবো। নেক্সট চ্যাপ্টার যেটা আমরা পড়বো, ভারতের রাজ্য পুনর্গঠন। রাজ্য পুনর্গঠন বলতে আমরা দেখবো যে ভারতের সংবিধান গঠন হওয়ার পরে যখন ভারত তৈরি হয়েছিল তখন কিন্তু আলাদা করে গুজরাট ছিল না, আলাদা করে মহারাষ্ট্র ছিল না, আলাদা করে অন্ধ্রপ্রদেশও ছিল না, বিভিন্ন নাম, মাদ্রাজ, এইরকম বিভিন্ন সৌরাষ্ট্র, এই ধরনের বিভিন্ন নাম ছিল। এর ফলে কি হলো, ভারতের যখন সাম্রাজ্য, ভারতকে যখন গঠন করা হলো, সেই গঠনের সাথে সাথে কি দেখবো যে কিভাবে বিভিন্ন অঙ্গরাজ্যকে তৈরি করা হলো, এবং এই অঙ্গরাজ্য পুনর্গঠনের সাথে সাথে কিভাবে আমরা ভারতের মূল ভূখণ্ড তৈরি করেছিলাম, যেটা আমাদের রাজ্য পুনর্গঠন চ্যাপ্টারে আমরা পড়বো। নেক্সট আমরা পড়বো ভারতের নাগরিকত্ব, যেটাকে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ বলে থাকি। ভারতের নাগরিকত্ব বা ইন্ডিয়ান সিটিজেনশিপ বলে থাকি। এই ইন্ডিয়ান সিটিজেনশিপের ক্ষেত্রে এই ইন্ডিয়ান সিটিজেনশিপ যেটা আছে, কিভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়, এবং এই নাগরিকত্ব সংক্রান্ত যে বিভিন্ন ল রয়েছে, নাগরিকত্ব সংক্রান্ত কে কোন কারণে তার নাগরিকত্ব বিলুপ্ত হতে পারে, সেই সম্পর্কে আমাদের জানতে হবে, বা কিভাবে আমরা নাগরিকত্ব পেয়ে থাকি সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, নেক্সট দেখো যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য। সরি, এটা মৌলিক কর্তব্যটা পরের চ্যাপ্টারে পড়তে হবে, শুধু লিখবে ভারতের বিভিন্ন মৌলিক অধিকার। ওকে, যেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলে থাকি। আমাদের যে বাক স্বাধীনতা রয়েছে, সেই বাক স্বাধীনতা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো, যে আমরা কি কি জিনিসে পাওয়ার পেতে পারি সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো আমরা পড়বো রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক বা নির্দেশাত্মক নীতি এবং মৌলিক কর্তব্য, যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি। যে কি হয়, যে বিভিন্ন দেশ, বিভিন্ন স্টেটকে, বিভিন্ন রাজ্যকে বিভিন্ন কর্তব্য পালন করার জন্য বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন বলা থাকে, যেগুলোকে আমরা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি বলে থাকি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলে থাকি। ওকে, নেক্সট দেখো আমাদের পড়তে হবে কি, ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি। যেখানে আমরা পড়বো ভারতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি কি ধরনের কাজ করে থাকে এবং তাদের গুরুত্বটা কি, সেই পোস্ট, তাদের কাকে আমরা প্রাথমিক নাগরিক বলি, কাকে আমরা দ্বিতীয় নাগরিক বলি, রাষ্ট্রপতির কি কি পাওয়ার রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। 9th ক্লাসে আমরা পড়বো ভারতের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ। দেখবো ভারতের প্রধান যে পাওয়ার, রাষ্ট্রপতিকে বলা হলেও প্রকৃত ক্ষমতা কিন্তু সবসময় প্রধানমন্ত্রী ভোগ করে থাকে, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদ ভোগ করে থাকে। এই জন্য প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ কিভাবে কাজ করে, কিভাবে নির্বাচিত হয় তারা, সেগুলো সম্পর্কে আমাদের এখানে জানতে হবে। 10th ক্লাসে আমরা পড়বো ভারতের পার্লামেন্ট ব্যবস্থা। মানে ভারতের যে পার্লামেন্ট রয়েছে, লোকসভা রাজ্যসভা রয়েছে, সেই লোকসভা রাজ্যসভার মাধ্যমে কিভাবে কাজ করা হয়, রাষ্ট্রপতি কিভাবে পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অংশ, সেগুলো সম্পর্কে আমরা ভারতের পার্লামেন্ট ব্যবস্থার মধ্যে পড়বো। নেক্সট চ্যাপ্টার আমাদের পড়তে হবে লোকসভা ও রাজ্যসভা। অর্থাৎ পার্লামেন্ট ব্যবস্থার মধ্যে আমরা পড়বো যে পার্লামেন্ট কিভাবে কাজ করে থাকে। এখানে লোকসভা রাজ্যসভার মধ্যে
আমরা স্পেসিফিক কিছু রুলস রেগুলেশন বা কিছু মডার্ন আপডেট যেগুলো সেগুলো সম্পর্কে পড়বো। মানে লোকসভার মধ্যে আমরা স্পিকার সম্পর্কে পড়বো, রাজ্যসভার মধ্যে আমরা বিভিন্ন কমিটি সম্পর্কে পড়বো। এই জন্য লোকসভা রাজ্যসভা হচ্ছে আমাদের 11th ক্লাস হবে। 12th ক্লাসে আমরা পড়বো মুখ্যমন্ত্রী ও বিধানসভা। সরি, এটা 13তে পড়বো। 12তে আমরা পড়বো রাজ্যপাল। 12 নম্বর চ্যাপ্টারে আমরা রাজ্যপাল সম্পর্কে পড়বো, যে রাজ্যপাল কিভাবে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে আমাদের এখানে কাজ করবেন সেটা সম্পর্কে আমরা পড়বো। 13 চ্যাপ্টারে আমরা মুখ্যমন্ত্রী ও তার আইনি পরিষদ, অর্থাৎ রাজ্যের যে আইন যে হাউস থাকে, ল হাউস, সেটাকে বিধানসভা বলা হয়। সেই মুখ্যমন্ত্রী, বিধানসভা এবং কিছু কিছু জায়গার ক্ষেত্রে বিধান পরিষদ থাকে, সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে যদি থাকে, ও বিধান পরিষদ। আর 14 চ্যাপ্টারে আমরা পড়বো ভারতের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং অন্যান্য কোর্ট। এখানে আমরা পড়বো যে সুপ্রিম কোর্ট, যে ভারতের বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারির মধ্যে যে সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করে থাকে, এবং সেই সুপ্রিম কোর্টের কাজ অনুসারে যে বিভিন্ন রাজ্যে হাইকোর্ট থাকে, সে হাইকোর্ট কিভাবে কাজ করে থাকে সেগুলো সম্পর্কে আমরা পড়তে হবে। এবং কিছু অন্যান্য কোর্ট বলতে ডিস্ট্রিক্ট কোর্ট যেগুলো থাকে, তারা কিভাবে কাজ করে থাকে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। 15 ক্লাসে আমরা পড়বো ভারতের পঞ্চায়েতি ব্যবস্থা, যেখানে আমরা পড়বো যে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা এবং মিউনিসিপ্যালিটি ব্যবস্থা। মানে যদি গ্রাম হয় তাহলে গ্রামের পঞ্চায়েত থাকবে, আর যদি শহর হয় সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি থাকবে। তারা কিভাবে কাজ করে থাকে সেটা আমাদের পড়তে হবে। এবং অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হয়ে থাকে, সেটা হচ্ছে ভারতের সংবিধানের বিভিন্ন সংশোধন। যে ভারতের যে সংবিধানকে বিভিন্নভাবে সংশোধন করা হয়, সেটা কতবার, এখন অব্দি 104 বার ভারতের সংবিধান সংশোধন হয়েছে। সেগুলো কোন কোন গ্রাউন্ডে, কি কি পদ্ধতিতে আমরা ভারতের সংবিধানকে সংশোধন করতে পারি সেই সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, 16টা চ্যাপ্টার মোটামুটি কনস্টিটিউশন আমাদের পড়তে হবে। প্রত্যেকটা সবার লেখা হয়েছে। কারো যদি কোনো ডাউট থাকে বলো, কারো যদি কোনো ডাউট থাকে বলো, বা কোনোটা যদি লেখা না হয়ে থাকে বলো, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ স্যার, লেখা হয়েছে। ওকে, আচ্ছা। নেক্সট আমি তোমাদের তাহলে একটু আছে, আমি অর্থনীতির ভারতের অর্থনীতি, ইকোনমিক্স এর সিলেবাসটাও তাহলে আজকে বলে দিচ্ছি তোমাদেরকে। তাহলে মোটামুটি সিলেবাসটা আমাদের আজকে টোটালটা কমপ্লিট হয়ে যাবে। ভারতের অর্থনীতির ধারণা, এখানে পড়বো যে অর্থনীতি কাকে বলে, কিভাবে অর্থনীতি বা আমাদের যে ইকোনমিক্স কাজ করে থাকে, এবং সেগুলোর মধ্যে কিভাবে কনসেপ্ট আমরা এখানে পড়বো। ওকে, অর্থনৈতিক ধারণা চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো। নেক্সট চ্যাপ্টার আমরা পড়বো 2 নম্বরে ভারতের জাতীয় আয়, মাথাপিছু আয়, তারপর এখান থেকে আমাদের পড়তে হবে যে মাথাপিছু আয়। এরপর আমাদের পড়তে হবে যে বিভিন্ন জিডিপি, জিএনপি সম্পর্কে পড়তে হবে। জিডিপি কি, জিএনপি আমরা নিউজ পেপারে দেখি ভারতের জিডিপি কমে গেছে, এই জন্য এই সমস্যা হচ্ছে। এরকম জিডিপি, জিএনপি এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। 3rd চ্যাপ্টারে আমরা পড়বো
ভারতের দারিদ্রতা এবং বেকারত্ব। ভারতের যে বিভিন্ন দারিদ্র রয়েছে, মানে ইন্ডিয়ান কান্ট্রি বিভিন্ন পোভার্টি এবং বিভিন্ন যে আনএমপ্লয়মেন্ট রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে হবে। এই চ্যাপ্টারেই আমরা পড়ব বিভিন্ন সরকারি স্কিম, মানে সরকারি স্কিমের মধ্যে পড়বো এই যে কন্যাশ্রী থেকে শুরু করে, তারপরে এই উজ্জ্বলা যোজনা, স্মার্ট সিটি থেকে শুরু করে যে গভর্নমেন্ট বিভিন্ন স্কিম বের করে, সেই স্কিম গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কোন কোন স্কিম এখন ভারতে রয়েছে, চলছে, সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ফোর্থ ক্লাসে আমরা পড়বো ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, মানে যেখানে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যানিং সম্পর্কে জানবো। নেক্সট আমরা পড়ব ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, যে কিভাবে বিভিন্ন অর্থনৈতিক সংগঠন এই যে চিট ফান্ড থেকে শুরু করে ব্যাংক কিভাবে কাজ করে, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, সেটা আমরা অর্থনৈতিক ব্যবস্থায় জানবো। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক, সেই রিজার্ভ ব্যাংক সম্পর্কে আমরা ইনফরমেশন জানবো। রিজার্ভ ব্যাংক কিভাবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে, বিভিন্ন ব্যাংকে কিভাবে লোন দিয়ে থাকে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। 7th ক্লাসে আমরা পড়ব ভারতের শিল্প, বিভিন্ন শিল্পের মধ্যে আমরা জিওগ্রাফিতেও এই চ্যাপ্টারটা পড়বো, কিন্তু জিওগ্রাফির সাথে ইকোনমিক্স এর চ্যাপ্টারের পার্থক্য কি হবে, যে জিওগ্রাফিতে বিভিন্ন ইন্ডাস্ট্রি সম্পর্কে বলা হবে, আর আমরা এই চ্যাপ্টারে পড়বো এই শিল্পগুলো তৈরি করতে কোন কোন আইন বা ল এর মধ্য দিয়ে যেতে হয়েছে। ওকে, সেটা আমাদের এখানে পড়তে হবে। 8 পড়তে হবে ভারতের কৃষি, যেখানে আমরা কৃষির ক্ষেত্রে বিভিন্ন যে ভূমি সংস্কার আইন থেকে শুরু করে কিভাবে এই কৃষিগুলো আমাদের হয়েছিল, এই চ্যাপ্টারটা আমরা জিওগ্রাফিতে পড়বো। এখানেও আমরা বিভিন্ন ল এন্ড রেগুলেশন সম্পর্কে পড়বো। নেক্সট ক্লাসে আমরা পড়বো পাবলিক ফাইন্যান্স। পাবলিক ফাইন্যান্সের মধ্যে আমরা জানবো কিভাবে যে ভারতে বাজেট তৈরি হয় এবং বেতন কাঠামোর পরিবর্তন হওয়ার সাথে সাথে এই ফাইন্যান্স গুলো কিভাবে, যে অর্থ দপ্তর, অর্থ পরিকল্পনা কিভাবে যে প্ল্যানিং গুলো হয়ে থাকে, সেগুলো ফাইন্যান্সের মধ্যে। জিএসটি এই পাবলিক ফাইন্যান্সের মধ্যে পড়বে। কোন কোন জিনিস ট্যাক্স ব্যবস্থা, বাজেট, এগুলো সম্পর্কে আমরা পাবলিক ফাইন্যান্সে পড়বো। এবং লাস্ট আমরা পড়বো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং তাদের কার্যাবলী। এই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলতে কি, যে আইএমএফ গঠিত হয়, ভারতের যে ভারতের না, ওয়ার্ল্ডের যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, ইউনেস্কো রয়েছে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রয়েছে, তারা কি করে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করার পারমিশন দেয়, সেগুলো সম্পর্কে আমরা এই 10th চ্যাপ্টারে পড়ব। দেখো, তো এটা মোটামুটি আমাদের 3টে চ্যাপ্টার, জেনারেল স্টাডিজ এর 3টে চ্যাপ্টারের আমাদের সিলেবাস। ওকে, সবাই আশা করি খাতায় লিখেছো, যদি না লিখে থাকো কোনো অসুবিধা নেই, আমি এইটার টোটাল পিডিএফটা রয়েছে, আমি সেভ করে নিচ্ছি অলরেডি। তো এটা আমি তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো, বা তোমরা যদি খাতায় লিখে রাখো খুবই ভালো, খাতায় লিখে রাখলে ভালো, বা পিডিএফ আমি এটা পাঠিয়ে দেবো। তো এটা আমাদের মোটামুটি টার্গেটেড সিলেবাস। এবার তোমাদের এখান থেকে ডিটারমাইন করতে হবে কোন চ্যাপ্টার আমি ভালো করে পড়তে পারবো, কোন চ্যাপ্টার আমার স্ট্রং পয়েন্ট, সেটা কিন্তু প্রত্যেককে নিজেদেরকে ডিটারমাইন করতে হবে। দেখো, ফার্স্ট ক্লাসে আমি তোমাদের টোটাল সিলেবাস সম্পর্কে 3টে ক্লাসেরই বলে দিলাম। কারো কোনো যদি ডাউট থাকে বা কিছু বলার থাকে বলতে পারো। বলো, কারো কোনো ডাউট, কোনো জিজ্ঞাস্য কোশ্চেন আছে? আচ্ছা, আব্দুস, অসীমা, ইতু, হ্যাঁ স্যার, পূজা, বলুন। রিপা, হ্যালো সন্দীপ। স্যার। বলো বলো, পূজা কি বলছো বলো। স্যার, আমাকে একটু সংবিধানের ঐতিহাসিক পটভূমিটা একটু বুঝিয়ে দিন না। অবশ্যই, আচ্ছা দেখো বলছি। দেখো, এই যে চ্যাপ্টারটা ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি,
মানে এখানে আমাদের পড়তে হবে কি কি জিনিস, আমি তোমাদের একটু তাহলে বলে দিচ্ছি। পড়তে হবে যে ভারতের সংবিধান গঠনের জন্য যে এই যে আমি একটু বলি, প্রথমে দেখো বিভিন্ন চার্টার অ্যাক্ট এসেছিল। যদি আমরা হিস্ট্রি পড়ে থাকি তখন দেখবো যে চার্টার অ্যাক্ট বলে একটা ছিল, সেই চার্টার অ্যাক্ট বিভিন্ন সময়ে ভারতে এসেছিল। সেই চার্টার অ্যাক্ট হলো, প্রথমে আমরা রেগুলেটিং অ্যাক্ট জানি, রেগুলেটিং অ্যাক্ট 1773, রেগুলেটিং অ্যাক্টের পরে পিটের ভারত শাসন আইন। সেই যে আইনগুলো আস্তে আস্তে কি করেছে, ভারতের সংবিধান গঠন করেছে। মানে প্রথমে রেগুলেটিং অ্যাক্ট এলো, যেখানে বলা হলো কি ভারতে বাণিজ্যের ক্ষেত্রে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি পারমিশন পাবে। তারপর কি হলো, চার্টার অ্যাক্ট এলো, সেখানে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য, অর্থাৎ শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে পারবে সেটা নয়, তার জায়গায় অন্যান্যদেরও কিন্তু বাণিজ্য করার সুযোগ দেওয়া হলো। তারপর কি হলো, ভারতের বিভিন্ন পরিষদ আইন এলো, পরিষদ আইনের মাধ্যমে আইন ব্যবস্থা এবং শাসন ব্যবস্থাকে পৃথক করা হলো, যে একটা দল আইন তৈরি করবে আর একটা দল সেটাকে পালন করবে। ফলে কি হবে, ভারতীয়দের উপর অত্যাচারের পরিমাণ যথেষ্ট বেশি কন্ট্রোল থাকবে। পরিষদ আইনের পরে কি হলো, ভারতের এবার সংবিধান, ভারতের জন্য একটা সংবিধান তৈরি করার প্রয়োজন হলো। সেই হিসেবে আমরা পাবো 1909 প্রথম লর্ড মিন্টো ছিল, মিন্টো ভারতের জন্য একটা সংবিধান তৈরি করলো, যেটাকে আমরা মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট বলে থাকি। সেটা একটা পরিষদ আইনেরই একটা রূপ ছিল। অর্থাৎ সেখান থেকে আমরা ভারত শাসন আইন পাবো। সেই ভারত শাসন আইনগুলো কি করবে, ভারতের সংবিধান রচনার চেষ্টা করবে। এবং এইগুলো আস্তে আস্তে 1919 এলো। তারপর মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট এলো, যেগুলো হচ্ছে কুখ্যাত মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট বলা হয়, এবং রাওলাট অ্যাক্ট তার সাথে সাথে এসেছিল, যেটা ভারতের এই জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকার যে হত্যাকাণ্ড তার সাথে সংযুক্ত। তার 10 বছর পরে সাইমন কমিশন আসার কথা ছিল, কিন্তু সেটা সমস্যার কারণে বা ভারতীয়দের বিক্ষোভের কারণে 1927 সালে সাইমন কমিশন আসে। তারপর 1935 সালে ভারত শাসন আইন আসে 1935, যেটা ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এগুলো আমরা পরপর সাল ওয়াইজ পড়বো, দেখবো এই যে বিভিন্ন পরিষদ আইন, চার্টার আইন, ভারত শাসন আইন, এগুলো ভারতের সংবিধানকে তৈরি করার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তো সেগুলো কখন এসেছিল, কি কারণে এসেছিল, তাদের হেড কে ছিল, সেগুলো সম্পর্কে আমরা ঐতিহাসিক পটভূমি চ্যাপ্টারটায় পড়বো। ওকে, পূজা বুঝতে পেরেছো কি পড়বো আমরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর বলছিলাম যে স্যার, মৌলিক অধিকারের মধ্যে তো অনেক অধিকার আছে, যেমন সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। একদম ঠিক বলেছো। সাম্যের অধিকার পড়বো 14 থেকে 18, শোষণের বিরুদ্ধে অধিকার পড়বো, বাক স্বাধীনতা পড়বো, ফ্রিডম অফ স্পিচ, সমস্ত কিছু আমরা মৌলিক অধিকার চ্যাপ্টারটাই পড়বো। এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি আমি বলি কনস্টিটিউশন, তোমরা যদি বলো স্যার এই চ্যাপ্টার গুলোর মধ্যে কোন কোন চ্যাপ্টার আমাদের পড়তেই হবে, আমি কিছু চ্যাপ্টার তোমাদেরকে বলতে পারি যেগুলোকে পড়তেই হবে, এবং মানে এর ক্ষেত্রে খুবই মানে কি বলবো, মানে পছন্দের চ্যাপ্টার। সেটা হচ্ছে ভারতের এই মৌলিক অধিকার, ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এবং ভারতের পার্লামেন্ট ব্যবস্থা। এই তিনটে চ্যাপ্টার কনস্টিটিউশনের সবচেয়ে কোর চ্যাপ্টার, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে। মৌলিক অধিকার, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি চ্যাপ্টার, আর ভারতের পার্লামেন্ট ব্যবস্থা, এই তিনটা কনস্টিটিউশনের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, বাকিগুলোও পড়তে হবে, সেগুলোরও গুরুত্ব রয়েছে, কিন্তু এই তিনটে চ্যাপ্টার সব থেকে গুরুত্বপূর্ণ। হিস্ট্রির মধ্যে যদি বলো স্যার কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই গান্ধী যুগ থেকে কোনো ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট বের করা যাবে না, কারণ এই 7 থেকে 10 এটা সব থেকে পছন্দের জায়গা WBCS এ, কারণ এই 7 থেকে 5 মধ্যে 25 নাম্বারের মাস্ট কোশ্চেন থাকবে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আর বাকি যদি বলো, এখানের মধ্যে কংগ্রেস গঠনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর মডার্নের মধ্যে সেরকম ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই দিল্লি সুলতানি এবং মুঘলের মধ্যে এই যে চ্যাপ্টার মিডিয়েভেলটা সব থেকে পছন্দের জায়গা। তার কারণ কি, এখানে বিভিন্ন রকমের বুকস এন্ড অথার্স আছে, মানে কি কি বই এই সময় লেখা হয়েছিল এবং তার রচয়িতা কে ছিল, বইগুলো থেকে কি কি জানতে পারি, এই ধরনের কোশ্চেন কিন্তু এসে থাকে। এই জন্য এই চ্যাপ্টার গুলো, এই যে সুলতানি যুগ এবং মুঘল সাম্রাজ্য, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের যথেষ্ট ভাইটাল হবে। আর এনসিয়েন্টের মধ্যে কম বেশি সবটাই ইম্পর্টেন্ট, তবে তার মধ্যে এই যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এই চ্যাপ্টারটা একটু বেশি ভাইটাল ভাবে আমাদের মনে রাখতে হয়। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম থেকে কোশ্চেন কিন্তু মাস্ট থাকে, বাকি জায়গাগুলো গুপ্ত টুপ্ত থেকে থাকে, কিন্তু বৌদ্ধ এবং জৈন ধর্ম এই জায়গা থেকে আমাদের ডেফিনেট কোশ্চেন থাকে।
ওকে, দেখো প্রত্যেকের সিলেবাস সম্পর্কে ধারণা ঠিক হয়েছে, পারা যাবে। হ্যাঁ স্যার। ওকে, তো নেক্সট ক্লাস যেটা কনস্টিটিউশন ক্লাস আছে, সেখানে আমরা সংবিধানের যে চ্যাপ্টারটা আমাদের যেটা রয়েছে এই বলো এই ঐতিহাসিক পটভূমি, এটা আমরা পরের দিন শুরু করব। ওকে, বুধবার মনে হয় ক্লাস রয়েছে তোমাদের দেওয়া, ওই দিন আমরা এটা শুরু করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।